শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসুম রাব্বি। জুলাই সনদ বাস্তবায়নে নতুন করে দুটি পদ্ধতির প্রস্তাব করেছে ঐকমত্য কমিশন। একটি সংবিধান আদেশ, অন্যটি গণভোট। তবে এতেও আসা যায়নি ঐকমত্যে। বিএনপি বলছে এই প্রস্তাবের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হলে তা ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অন্যদিকে জাতীয় ঐকমত্যের স্বার্থে কমিশনের প্রস্তাব মেনে নেয় জামায়াত ইসলামী, এবি পার্টি সহ বেশিরভাগ দল। তাদের দাবি জুলাই সনদের বাস্তবায়নে গণভোটই হলো চূড়ান্ত অথরিটি। আর এনসিপি বরাবরের মতোই বলছে গণপরিষদ নির্বাচনের কথা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অক্টোবরের শুরুতে সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে তুলে দিতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তাই জাতীয় স্বার্থে দলগুলোকে ছাড় দিয়ে ঐকমত্যে আসার আহ্বান ডক্টর আলী রিয়াজের। আমাদের বিশেষজ্ঞ প্যানেল আগে দুটো বিষয়ের কথা বলেছিলেন। তার একটি হচ্ছে গণভোট, আর একটি হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ, এবং সেটা আমরা আজকে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি। এখন যদি এই আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারবো। আপনি ইচ্ছা করলেও কিন্তু সংবিধান অ্যামেন্ডমেন্ট সংসদে হচ্ছে না, আলটিমেটলি গণভোটে যেতে হবে। আগে যাবে না পরে যাবে, এই ডিবেট হতে পারে। যেটাকে আমরা এড়িয়ে আরো জটিল করে ফেলছি। সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে গণপরিষদের মধ্য দিয়ে, আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা একই সাথে গণপরিষদ গঠন করবে, একই সাথে পার্লামেন্ট গঠন করবে। ঐকমত্য কমিশনের আলোচনাকে অসম্মান করে রাজপথে কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী সহ কিছু দল। পাল্টা কোনো কর্মসূচি নয়, বরং নির্বাচন সামনে রেখে জনগণের কাছে যাচ্ছে বিএনপি। এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, দেশকে অস্থিতিশীল করতেই এমন কর্মসূচি কিনা সে প্রশ্ন উঠেছে জনমনে। আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জামায়াতের অনীহাও স্পষ্ট হয়েছে বলে মনে করেন আমির খসরু। সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এমন কর্মসূচিকে বিএনপি চাপ মনে করছে না বলেও জানান বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। চাপের তো কোনো প্রশ্নই আসছে না। আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা তো নির্বাচনী কর্মকাণ্ডে নেমে গেছি। আমাদের প্রতিটি এলাকায় আমাদের নেতা কর্মীরা নির্বাচনী কর্মকাণ্ডে ইতিমধ্যে নেমে গেছে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে। সেখানে মাঠ দখল করতে হলে আপনাকে জনগণের কাছে ভোটের মাধ্যমে মাঠ দখল করতে হবে। কিছু মহল এখনো ভোট বিলম্বিত করার চেষ্টা করছে, তবে অন্তর্বর্তী সরকার সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রমজানের আগে নির্বাচন হবে এবং এটি দেশের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। আগামী নির্বাচনে তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দিতে আসবে বলেও আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, 15 বছরেরও বেশি সময় পর অনেকেই এটি হবে প্রথম ভোটদান। 1 ঘণ্টাব্যাপী আলোচনার ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা ও চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে আশ্রিত 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য আরও সহায়তা দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিশেষ করে সহায়তা ঘাটতির কারণে বন্ধ হয়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালু করতে সাহায্যের আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশ সঠিক পথেই এগুচ্ছে বলে মন্তব্য করেন এক ডাচ এমপি। ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে, এমন প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের। ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে গুলশানে বৈঠক শেষে এমনটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। 1.5 ঘণ্টার বৈঠকে দেশের চলমান পিআর ইস্যুতে তেমন আলোচনা হয়নি জানিয়ে আগামী সংসদ নির্বাচন প্রচলিত নিয়মে হবে বলে জানান বিএনপি নেতারা। বলেন, কোনো দল পিআর পদ্ধতিতে ভোট চাইলে জনগণের সমর্থন নিয়ে সংসদে এসে সংবিধান সংশোধন করতে পারে। ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মুনির সাতৌরির নেতৃত্বে 16 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে অংশ নেন 6 সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসা দরকার এবং এর জন্য ওরাও কাজ করতে চায়। আমাদের সকলে মিলে এই কাজটা
যত তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি দেশের জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল। জুলাই আগস্টের আন্দোলন হলো, সেখানে দাবির মধ্যে কি বিয়ার ছিল? এটা একটা নতুন দাবি নিয়ে নির্বাচন সামনে, এই সময় এরকম আন্দোলন বা এরকম ধরনের কথাবার্তা, আমরা মনে করি তারা বুঝতে পারবে তাদের কি করা উচিত এবং তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদনের ব্যাপারে সহযোগিতা করবে। এবারে দুর্গাপূজা সম্পূর্ণ নির্বিঘ্ন ও উৎসব মুখর হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর একটি পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। এ সময় সনাতন ধর্মের নেতারা বলেন, 5 আগস্টের পর থেকে একটি গোষ্ঠী হিন্দু সম্প্রদায়কে উস্কে দেওয়ার অপচেষ্টা করছে। তারা বলেন, এদেশের হিন্দুরা বেশ শান্তিতেই আছেন। এবার সারা দেশে প্রায় 33,000 মণ্ডপে চলবে দুর্গার বন্দনা। প্রস্তুতি কেমন চলছে তা দেখতে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি জানান, এবারের পূজা হবে আরও উৎসব মুখর, কোনো শঙ্কাও নেই। আগামী 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। 28 সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে দেবী কৈলাস থেকে পদার্পণ করবেন মর্তে। এবার পূজা আরো ভালোভাবে হবে, এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে। আপনার বাইরের কথায় কোনো কান দিবেন না, এটা যেন ভালোভাবে হয়ে যায়। এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার। 5 তারিখের পরে আমরা খবর পেয়েছি পঞ্চগড় থেকে হাজার হাজার হিন্দু ভারত চলে যাচ্ছে। সেটা কিন্তু ফেক নিউজ ছিল, মিথ্যা নিউজ ছিল। পঞ্চগড়ের দেবশ্বরী মন্দির ভেঙে চুরমার করে ফেলেছে, গিয়ে দেখেছি কোনো কিছুই হয় নাই। সুন্দর বাংলাদেশের পথে আমরা কিন্তু চলছি, এই জায়গায় যাতে আমরা বিভ্রান্ত না হয়। শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গা উৎসব পালন করলাম কিভাবে? শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান হয়নি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নির্দেশনা দেন তিনি। পূজা ঘিরে কেউ যেন ষড়যন্ত্র বা নাশকতা করতে না পারে, সেজন্য দলীয় নেতাকর্মী ও জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বিঘ্নে দুর্গাপূজা শেষ করতে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রহরীর মতো কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক বিভাজনে অরাজক পরিস্থিতি তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করতে পারে। যে কোনো ধরনের হীন উদ্দেশ্য ব্যর্থ করে দিতে হবে। ঋণ পেলেই প্রকল্প, এই নীতি থেকে সরে এসেছে সরকার। ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনেক সভা শেষে বলেন, দেশি বিদেশি স্বার্থগোষ্ঠীর কারণেই বেড়েছে প্রকল্প ব্যয়। আগামীতে খাস জমিতে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। এডিপি বাস্তবায়নে ধীরগতির কারণ খুঁজতে আগামী সপ্তাহে হবে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। এলডিসি উত্তরণ হলে ঋণ প্রাপ্তি কঠিন হবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। সভায় উন্নয়ন প্রকল্প গ্রহণে কিছু অসঙ্গতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে গ্যাস সংকট কাটাতে 1,500 কোটি টাকা ব্যয়ে মূল্যায়ন ও কূপ খনন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। অনুমোদন হয় উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবল এলাকায় বহুমুখী আশ্রয় প্রকল্প। তথ্য আপা প্রকল্প চলবে আরও 1 বছর। সভায় অনুমোদন দেওয়া হয় 13 প্রকল্প, ব্যয় হবে 8,333 কোটি টাকা। জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 7 উপদেষ্টার পাশাপাশি এবার সরকার প্রধানের সফরসঙ্গী হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 4 রাজনীতিক। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, নির্বাচন আসন্ন, রাজনীতিকরাই দেশ চালাবেন, তাই তাদের প্রতিনিধি দলে যুক্ত করা হয়েছে। অন্যান্য জায়গার মতো নিউ ইয়র্কের সরকার বিরোধী কোনো বিক্ষোভ হলেও বাংলাদেশে কিছু করার নেই উল্লেখ করেন তৌহিদ হোসেন। দাবি করেন, নিউ ইয়র্ক পুলিশ এমন পরিস্থিতি সামাল দিতে সক্ষম। 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বসছে বিশ্ব নেতাদের বার্ষিক আয়োজন জাতিসংঘ সাধারণ পরিষদ। এতে যোগ দিতে 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এছাড়া 30 সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো বসছে উচ্চ পর্যায়ের সভা। মূলত বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিয়ে এই আয়োজন জাতিসংঘের। এ থেকে রোহিঙ্গা সংকট সমাধানের পথনকশা পাওয়ার আশা করছে সরকার। চারজন রাজনীতিবিদ যাচ্ছেন, এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা
পর্যায়ের দিকে যাচ্ছি, যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে। কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধিরা অংশভুক্ত করছি। সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ যেসব বাহিনীর সদস্যরা জুলাই হত্যায় জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। বাহিনীর কথা বলে কেউ যেন পার না পায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সবশেষ সাক্ষী হিসেবে গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের প্রথম দিনের সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল। সাক্ষ্যতে 2018 সালে কোটা প্রথা বাতিল, 2019 সালের ডাকসু নির্বাচন, সবশেষে জুলাই আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ছাত্রলীগের দমন নিপীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম। বলেন, জুলাই আন্দোলনে কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগের নেতারা বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শিক্ষার্থীদের ওপর ব্যাপক নির্যাতন চালায়। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় সন্তুষ্টি জানালেও জুলাই হত্যাকাণ্ডে বিচারিক আদালতে চলমান কয়েকশো মামলার আসামিদের জামিন নিয়ে ক্ষোভ জানায় নাহিদ ইসলাম। এর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের 2 দিন ব্যাপী জেরা শেষ হয়। ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকির বিচার সহ 7 দফা দাবিতে বৃহস্পতিবারও দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে বুধবার সকাল 11:15টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যা, হুমকিদাতাদের শাস্তি, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের 3 দফার পক্ষে সব কার্যক্রম বন্ধ সহ 4 দফা তুলে ধরে পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুপুরের দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। সংবাদ ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে সমস্যা সমাধানে 6 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা। চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। দীর্ঘদিন ভারতে আটকা থাকার পর মুক্তি পেয়ে 2 সন্তান নিয়ে দেশে ফিরেছেন রাজিয়া আক্তার নামে বাংলাদেশি এক নারী। সন্ধ্যা 6টার দিকে তাদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে মা বাবা সহ স্বজনদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন রাজিয়া আক্তার। তিনি জানান, বিয়ের পরই স্বামীর সাথে ভারতে যান তিনি। সেখানেই জন্ম হয় তার প্রথম সন্তান মাজেদার। করোনার সময়ে দেশে ফিরে আসেন রাজিয়া। এরপর দালালের মাধ্যমে আবার যান ভারতে। সেখানে জন্ম নেয় তার দ্বিতীয় সন্তান রাব্বি। স্বামী সন্তান নিয়ে ভালোই কাটছিল তাদের দিন। রাজিয়া জানান, 5 আগস্টের পর ভারতে বাংলাদেশিদের ওপর দমন পীড়ন শুরু হয়। স্বামী সন্তান সহ আটক করা হয় তাদের। বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরতে পারলেও তার স্বামী এখনো আটক ভারতের ব্যাঙ্গালোরে। দালালের মাধ্যমে গিয়েছিলাম, তো ওইখানে সমস্যা হওয়ার কারণে পুলিশ আমাদের অ্যারেস্ট করছে। ওইখানে 5 মাস আমরা জেলে ছিলাম। এই শেখ হাসিনা যাওয়ার পরে এই আমাদের অ্যারেস্ট করছে। তার আগে ভালোই ছিলাম। আমার স্বামীও ওইখানে আটক আছে। কিভাবে আছে তা আমি জানি না। এখন আমি এই ভাইয়ার মাধ্যমে সব কিছু রেডি করে আমি এই আসতে পারছি। আমি অনুরোধ করব, যে কোনো পরিবারের মানুষগুলো যেন বাংলাদেশের বাইরে কোথাও যেতে গেলে অন্তত পরিবার, প্রশাসন এবং স্থানীয়ভাবে খোঁজ খবর নিয়ে যেন পরিবারের সদস্যকে দেশে বিদেশে পাঠানো হয়। মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক যুবককে মারধর করা হয়েছে। এরই মধ্যে মারধরের ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। স্থানীয়দের দাবি, ঘটনাটি গেল বৃহস্পতিবারের। ভিডিওতে মারধরকারীরা হলেন স্থানীয় বিএনপির সমর্থক জামিল, শামীম ও সাইফুল, আর ভুক্তভোগী হলেন জামাল সরকার। অভিযোগ, জামালকে দিয়ে মাদকের ব্যবসা চালাতেন মারধরকারীরা। সেই মাদকের টাকার ভাগ বাছোয়ারা নিয়ে দ্বন্দ্বেই তাকে এমন নির্যাতন করা হয়। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. কামরুজ্জামান বলেন, কাজিয়ারচর এলাকায় স্থানীয় বিএনপির কিছু সমর্থক সম্প্রতি অফিসটি চালু করে। দাবি করেন, মারধরকারীরা বিএনপির কেউ না, তবে কয়েকদিন ধরেই তাদের ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেনের বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে। যদিও অভিযোগটি অস্বীকার করেছেন মোজাম্মেল হোসেন। বিভিন্ন বিএনপি প্রোগ্রামে সামনের কাতারে আমি জামিলকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার জামিল আমার কোনো কমিটির সদস্য না। নিয়ে তো আমাদের কোনো এখনো লিখিত অভিযোগ পাইনি। আইনগতভাবে যে ব্যবস্থা আছে পুরোটাই নিব।
রাজধানী বনানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে 2টি সীসাবার থেকে 15 কেজি সীসা জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যা 7:30 থেকে শুরু হয় এই অভিযানে বনানীর আল গেসিনো ও হাবানা সীসাবারে একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানে আল গেসিনো সীসাবার থেকে 10.5 কেজি সীসা, 10 প্যাকেট কয়লা এবং সীসা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে হাবানা সীসাবার থেকে 4.5 কেজি সীসা জব্দ করা হয়। এ সময় হাবানা সীসাবার থেকে মিরাজ ও রিজভি নামের 2 ব্যক্তিকে আটক করে ডিএনসি। রাত 10টায় অভিযান শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। আমরা সীসা এই ব্যবসা এখানে পরিচালনার জন্য যারা আছে এরকম দুজনকে আমরা অ্যারেস্ট করি। একজনের নাম মিরাজ আর একজনের নাম রিজভি। আমরা এখান থেকে জানতে পেরেছি যে 4 জন এই মালিক পক্ষ আছে, তো তারা তো পলাতক। আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। কুষ্টিয়ায় দৌলতপুর সীমান্তে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিজিবি। বুধবার দুপুরে চরচিলমারি ও উদয়নগর এলাকাবাসীদের সহায়তায় বিতরণ করেন বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসিন জাহান হোসেন। এর আগে তিনি বেশ কিছু এলাকা এবং পদ্মার নদী ভাঙনের শিকার উদয়নগর বিওপি ক্যাম্প পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, নদী ভাঙন থেকে রক্ষা পেতে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড রফতানি করল ওয়ালটন। এই মাদারবোর্ড ব্যবহৃত হবে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধার কাজ পরিচালনা সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিশ্বের 50টিরও বেশি দেশে ইলেকট্রনিক্স পণ্য রফতানি করলেও এবারই প্রথম যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড রফতানি করছে ওয়ালটন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নতুন 2 মডেলের ই-বাইকও উন্মোচন করা হয়। রাজধানীর ভাটারায় লাজ ফার্মার নতুন শাখার উদ্বোধন করা হলো। বুধবার যমুনা ফিউচার পার্কের পকেট গেট সংলগ্ন এলাকায় নতুন এই শাখার যাত্রা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোক্তার হোসেন সহ অন্যান্য ব্যক্তিরা। গ্রাহকদের কাছে আসল ঔষধ, মানসম্মত সেবা ও গ্রাহক বান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যের কথা জানান লাজ ফার্মার কর্তা ব্যক্তিরা। এন্ডিউরেন্স স্পোর্টস ও অ্যাক্টিভ লাইফস্টাইলকে এগিয়ে নিতে প্রথমবারের মতো প্রকাশিত হলো লিমিটলেস নামের ম্যাগাজিন। ম্যাগাজিনের প্রকাশক মোহাম্মদ তানভীর হাসান, সম্পাদক ইন চিফ জাহরুল ইসলাম জিম, ম্যানেজিং এডিটর মুরসালিন আহমেদ এবং আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন মোহাম্মদ মেহরাফ হোসেন। প্রথম সংখ্যার কাভার স্টোরি হিসেবে উঠে এসেছে নর্সম্যান খ্যাত ইমতিয়াজ ইলাহি। ফিচার অংশে ছিলেন আয়রনম্যান আরাফাত দ্য বাংলাদেশি ট্রায়ালথলিট, যমুনা টিভির আলামিন মিয়া, স্পটলাইটে মাহির আহমেদ ও বি প্রসাদ দাস সহ আরও অনেকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টার্কিশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার ইসলাম সুরে। আয়োজকরা জানান, লিমিটলেস প্রতি বছর প্রকাশিত হবে এবং ভবিষ্যতেও এন্ডিউরেন্স স্পোর্টস ও অ্যাক্টিভ লাইফস্টাইল নিয়ে অনুপ্রেরণাদারী ব্যক্তিদের গল্প তুলে ধরা হবে। সবাই ক্রিকেট স্পোর্টস নিয়ে ব্যস্ত, বাট এর বাইরেও যে আরও অনেক স্পোর্টস আছে যেখানে মানুষকে ইনভলভ করা যায়, যেখানে তারা পারফর্ম করতে পারে, এই জায়গা থেকে আপনার এই ম্যাগাজিনটা কিন্তু সেই জার্নিটাকে তুলে ধরবে সবার সামনে। ফার্স্ট এডিশন দিয়ে শুরু, অ্যান্ড আশা করছি যে পরবর্তী এডিশনগুলোয় আমরা নতুন নতুন অ্যাথলিটদের ইনফরমেশন জানবো। সো এই স্পোর্টসটা আমাদেরকে সার্বিকভাবে আমাকে একজন মানুষ হিসেবে পরিপূর্ণ মানবিক গুণাবলী নিয়ে বড় হতে। আন্তর্জাতিক ম্যারাথন করতে গিয়ে আমার মধ্যে যেটা আসলো যে আমি আসলে আমার দেশের জন্য রান করবো, কারণ এই স্পোর্টসে আমরা অনেক পিছিয়ে। সো আমি অনেককেই মোটিভেটেড করতে চাই যে আপনারা সবাই রান করুন, কারণ রান করলে অনেক সুন্দর একটা জীবন পাওয়া যায়। বাজারে 10 টাকায় বোতলজাত বিশুদ্ধ পানি নিয়ে এলো আকিজ ড্রিঙ্কিং ওয়াটার। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই ব্র্যান্ড উদ্বোধন করল আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। একই সাথে অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথনের অফিসিয়াল ড্রিঙ্কিং ওয়াটার পার্টনারও হয়েছে আকিজ ড্রিঙ্কিং ওয়াটার। সর্বাধুনিক বোতলজাত পানি উৎপাদন লাইন থেকে প্রথম ধাপে বাজারে এসেছে 300 মিলি আকিজ ড্রিঙ্কিং ওয়াটার। তবে খুব দ্রুতই বাজারে আসছে 500 মিলি ও 2 লিটারের বোতল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা।
এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।